বিংশ শতাব্দীর শুরুতে স্পেন ছিল এমন একটি জাতি যারা ধ্বংসস্তূপ এবং ছাই দিয়ে বিচ্ছুরিত মাটিতে আবার হাঁটতে শেখার চেষ্টা করছিল। ৯৮ সালে ট্রোমা চুক্তি স্বাক্ষরের সাথে সাথে দূর হয়নি, এখনও আছে। শহরের বাতাসে ঘন কুয়াশার মতো ভাসছে এবং ক্যাস্টিলের মাঠের সমাধিস্থ নীরবতার উপর ভর করে। স্পেনকে ছোট মনে হয়েছে, বিকৃত, এমন একটি শক্তি যা বিশ্ব শক্তির মানচিত্র থেকে মুছে গেছে কলমের এক আঘাতে। কিন্তু অপমানের পরে, বন্দরে মায়েদের কান্না এবং বর্ণালী সৈন্যদের ফিরে আসার পর, অপ্রত্যাশিত কিছু ঘটেছে। এমন কিছু যা ওয়াশিংটন বা প্যারিসের অফিসে কেউ আন্দাজ করতে পারেনি। শেষ বিদেশি রত্নগুলো হারিয়ে স্প্যানিশ রাজধানী যা বহু শতাব্দী ধরে কিউবায় প্রবাহিত হয়েছিল এবং ফিলিপাইন হঠাৎ করে উপদ্বীপে ফিরে এসেছে। ভারতীয়রা, যারা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সব ঝুঁকি নিয়েছিল এবং যারা এখন তাদের সঞ্চয় বা তাদের উদ্ধারকৃত ভাগ্য নিয়ে ফিরে আসছে, তারা তাদের অর্থমাতি দেশে ফিরিয়ে এনেছে। এটি ছিল পুঁজির একটি বিশাল এবং মরিয়া প্রত্যাবর্তন যা বিপরীতভাবে সত্যিকারের স্প্যানিশ শিল্পায়নের উর্বর বীজ হয়ে ওঠে, যে অর্থ আগে অ্যান্টিলেসের চিনির বাগানে খাওয়ানো হয়েছিল, এখন ব্যাংকগুলিকে খাওয়ানো শুরু করেছে। স্প্যানিশ মাটিতে ফাউন্ড্রি এবং শিপইয়ার্ড। স্পেন আর সাম্রাজ্যিক উচ্চাকাঙ্ক্ষার সাথে বাইরের দিকে তাকাতে পারেনি। লুণ্ঠন করার সাম্রাজ্য ছিল না, প্রশাসনের জন্য দূরবর্তী ভূমি বা শোষণের উপনিবেশ ছিল না। দীর্ঘ ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো ভাগ্যের দ্বারা স্পেন বাধ্য হয়েছিল নিজের দিকে, তার নিজের পাহাড়ের দিকে, তার ভুলে যাওয়া খনি এবং তার পরিত্যক্ত মানুষের দিকে। পুনর্জন্মবাদের যুগ শুরু হয়, এমন একটি আন্দোলন যা যুদ্ধে গৌরব চায় না, কিন্তু কর্মে মুক্তি চায়। জোয়াকুইন কস্তা এই নতুন যুগের মহান নবী। প্রতিটি সমাবেশে এবং প্রতিটি লেখায় এটি একটি অন্তর্নিহিত ক্রোধের সাথে চিৎকার করেছেন, স্কুল এবং প্যান্ট্রি এবং সিডের সমাধির ডবল চাবি কি এটি ছিল পঙ্গু নস্টালজিয়ার বিরুদ্ধে যুদ্ধের কান্না। এটি একটি সরাসরি আদেশ ছিল সাম্রাজ্যের অতীতকে একবার এবং সর্বদা কবর দেওয়ার জন্য, সাজোয়া বিজয়ীদের স্বপ্ন দেখা বন্ধ করার জন্য, একটি আধুনিক, উৎপাদনশীল, বৈজ্ঞানিক ও ইউরোপীয় জাতি গঠন শুরু করার জন্য। উত্তরে, ল্যান্ডস্কেপ ইস্পাতের চিহ্নের অধীনে রূপান্তরিত হতে শুরু করেছে। অলথোস হোর্নোজ ডি ভিকে এর চিমনিগুলো ঘন ধোঁয়ায় আকাশকে অন্ধকার করতে শুরু করেছে। অনেকের কাছে ছিল প্রগতির সুবাস, বাস্ক লোহা, যা কয়েক দশক ধরে ইংল্যান্ডের কারখানায় কাঁচা পাঠানো হয়েছিল, এখন নিজের জাতীয় শিল্পের ভিত্তি তৈরি করতে বাড়িতে থাকতে শুরু করেছে। হাইড্রোলিক হাতুড়ি এবং ১০০০ ডিগ্রি চুল্লির গর্জন শক্তির একটি সিম্ফনি তৈরি করেছিল যা স্পেন জানত না। কাতালোনিয়ায় টেক্সটাইল মেশিনের বাষ্প এবং স্বয়ংক্রিয়তার গুঞ্জন একটি নতুন সামাজিক কাঠামো তৈরি করেছে। একজন উচ্চাকাঙ্ক্ষী, মহাজাগতিক বুর্জোয়াদের জন্ম হয়েছিল যে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নিয়ে প্যারিস এবং লন্ডনের দিকে তাকিয়েছিল, এবং তাদের সাথে বার্সেলোনার টেক্সটাইল ফ্যাক্টরিতে একটি সচেতন সর্বহারা শ্রেণীরও জন্ম হয়েছিল, একটি শ্রমিক শ্রেণী যে বুঝতে শুরু করেছিল যে তার শক্তি বশ্যতা নয়, বরং সংঘবদ্ধ হয়ে এবং একটি মর্যাদাপূর্ণ জীবনের লড়াইয়ে। স্প্যানিশ শহরগুলি অষ্টাদশ শতাব্দীতে বসবাসকারী জনসংখ্যার বিস্মিত চোখের সামনে তাদের ত্বক পরিবর্তন করতে শুরু করে। বিদ্যুৎ, সেই কি জাদুকর তরল কি যা রাতকে অস্বীকার করেছিল।
মাদ্রিদ এবং বার্সেলোনার পথগুলিকে আলোকিত করতে শুরু করেছিল পুরানো গ্যাস স্ট্রিট ল্যাম্প, তাদের হলুদ ঝিকমিক আলো বাল্ব দ্বারা প্রতিস্থাপিত হয়েছে একটি ঠান্ডা, শক্তিশালী সাদা আলো যা ছায়াবিহীন ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছিল। বৈদ্যুতিক ট্রামগুলি তাদের বৈশিষ্ট্যযুক্ত জিনের সাথে রাস্তায় ভ্রমণ করতে শুরু করে। বহু শতাব্দী ধরে পরিবহনে আধিপত্য বিস্তারকারী ঘোড়ার গাড়িগুলিকে স্থানচ্যুত করে। মুচির পাথরের খুরের শব্দ প্রতিস্থাপিত হয়েছে অল্প অল্প করে। প্রথম বিস্ফোরণ ইঞ্জিনের ধাতব গর্জন, অদ্ভুত মেশিন যা ধোঁয়া ও গতির উদ্রেক করে। চিরকালের জন্য মানুষের জীবনের ছন্দ পরিবর্তন করে। কিন্তু এই ত্বরান্বিত অগ্রগতির একটি অন্ধকার মূল্য ছিল, এবং স্পেন সামাজিক উত্তেজনার সাথে এর মূল্য পরিশোধ করছিল, যা একটি নীরব কিন্তু থামানো যায় না। বড় ব্যাংকগুলি প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে কোম্পানিগুলি তাদের মুনাফাকে বহুগুণ করে। শোচনীয় পরিস্থিতিতে দিনে 14 বা 16 ঘণ্টা কাজ করা শ্রমিকের মধ্যে ব্যবধান, এবং কারখানার মালিক যিনি পরম বিলাসবহুল জীবনযাপন করেন, কেবল অসহনীয় হয়ে ওঠে। নৈরাজ্যবাদী ও সমাজতান্ত্রিক ধারণা, যা ইউরোপ থেকে এসেছে সম্পূর্ণ আদর্শিক ফুটন্ত। স্পেনে অত্যন্ত উর্বর ভূমি পাওয়া গেছে। এটি একটি ক্ষেত্র ছিল শতাব্দীর অন্যায়ের দ্বারা উর্বর। গ্রামীণ কর্তৃত্ব এবং দরিদ্রতম মানুষের জীবনের প্রতি অবজ্ঞার। স্পেন বাইরে থেকে আধুনিক হওয়ার চেষ্টা করেছিল। এটি রাজকীয় বিল্ডিং এবং দ্রুত ট্রেন দেখাতে চেয়েছিল, কিন্তু ভিতরে এটি এখনও একটি প্রেসার কুকার বিস্ফোরণের জন্য প্রস্তুত ছিল। পুনরুদ্ধার ব্যবস্থা, সেই একই শান্তিপূর্ণ পরিবর্তন এবং ভোট কেনার ব্যবস্থা যা আমাদের 99-এর বিপর্যয়ের দিকে নিয়ে গিয়েছিল, নাম ও মুখ পরিবর্তন করে টিকে থাকার চেষ্টা করেছিল। কিন্তু যে দুষ্কর্মগুলি এটিকে ক্ষয় করেছিল তা একই ছিল। তরুণ রাজা আলফোনসো XIII, উদ্যমী, ক্রীড়াবিদ এবং রাজত্ব করতে আগ্রহী। উত্তরাধিকার সূত্রে 1886 সালে এমন একটি সিংহাসন পেয়েছিলেন যা, যদিও প্রোটোকল এবং মখমল দ্বারা ঘেরা, প্রতিটি ধর্মঘট এবং প্রতিটি প্রতিবাদের আগে তার পায়ের নিচে কাঁপত। এটি একটি শতাব্দীর শুরু যা আলো এবং আবিষ্কারের একটি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এটি কালো মেঘে ভারপ্রাপ্ত ছিল, কাছাকাছি দিগন্তে ঘন এবং ঝড়ভারাক্রান্ত। লোহার যুগ, প্রযুক্তিগত আশা এবং সুপ্ত সহিংসতার যা চিহ্নিত করবে আগুন এবং রক্ত দিয়ে। পরবর্তী দশকগুলিতে সমস্ত স্পেনীয়দের ভাগ্য, স্পেনের পুনর্জন্ম হচ্ছিল, কিন্তু সন্তান প্রসবের যন্ত্রণা যে কেউ কল্পনা করার সাহসের চেয়ে অনেক বেশি দীর্ঘ এবং নিষ্ঠুর হতে চলেছে। কিন্তু শহরগুলো যখন বিদ্যুতের আলো আলোকিত ছিল, আফ্রিকার দিগন্তে একটি নতুন ট্র্যাজেডির আকার নিতে শুরু করেছে যা স্পেনের শান্তিকে গ্রাস করবে। 98 সালে সাম্রাজ্য হারানোর পর স্প্যানিশ সামরিক বাহিনীর আহত অহংকার উত্তর মরক্কোর শুষ্ক ভূমিতে আশ্রয় চেয়েছিল। এটি সম্পদের জন্য যুদ্ধ ছিল না, বা প্রকৃত সম্প্রসারণের জন্য নয়। এটি একটি সেনাবাহিনীর সম্মানের জন্য একটি যুদ্ধ ছিল যা নিজেকে প্রমাণ করতে হবে যে তারা এখনও জয়ী হতে সক্ষম। যাই হোক, মরক্কো সামরিক কুচকাওয়াজ হবে না। এটা রক্ত ও দুর্নীতির জলাভূমিতে পরিণত হবে যা রাজতন্ত্রকে ডুবিয়ে দেবে। বারানকো দেল লোবো বিপর্যয় 27 জুলাই 1909 ঘটেছিল। মৃতদেহের একটি লেজ এবং একটি প্রশ্ন যা সমগ্র উপদ্বীপের মধ্য দিয়ে চলেছিল, কেন আমাদের সন্তানদের এমন একটি দেশে মারা যেতে হবে যা আমাদের নয়? নিযোগ ব্যবস্থা ছিল সামাজিক অবিচারের সর্বোচ্চ প্রকাশ। ধনীদের সন্তানরা একটি ফি দিতে পারে। বিখ্যাত নগদ মুক্তি সামনে যাওয়া এড়াতে।
ইতিমধ্যে দরিদ্রদের সন্তান বার্সেলোনার কারখানার শ্রমিক এবং আন্দালুসিয়ার কৃষকদের পর্যাপ্ত সরঞ্জাম ছাড়াই রিফের পাহাড়ে মারা যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। প্রশিক্ষণ ছাড়াই এবং জেনারেলদের আদেশে তাদের পুরুষদের জীবনের চেয়ে তাদের পদক নিয়ে বেশি উদ্বিগ্ন। কারখানাগুলিতে বছরের পর বছর ধরে তৈরি করা উত্তেজনা অবশেষে 1909 সালের জুলাই মাসে বিস্ফোরিত হয়। বার্সেলোনা আগুনের গোলাপ কি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। মরক্কোতে সংরক্ষকদের পাঠানোর বিরুদ্ধে সাধারণ ধর্মঘট হিসাবে যা শুরু হয়েছিল তা ট্র্যাজিক সপ্তাহে পরিণত হয়েছিল। রাস্তাগুলি ব্যারিকেডে ভরা ছিল। জ্বলন্ত কনভেন্টের ধোঁয়া আকাশকে অন্ধকার করে দিল এবং রাইফেলের শব্দ টেক্সটাইল মেশিনের বদলে নিয়েছে। এটা শুধু যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ছিল না, এটা ছিল একটা শ্রমিক শ্রেণীর কান্না যেটা আর অভিজাতদের জন্য কামানের খোরাক হতে ইচ্ছুক ছিল না। দমনপীড়ন ছিল অবিরাম। মাওরার রক্ষণশীল সরকার যুদ্ধের অবস্থার সাথে সাড়া দিয়েছিল। শত শত মৃত্যু এবং একটি ঘৃণা রেখে যা স্পেনকে দুটি অমীমাংসিত দিকে বিভক্ত করবে। ফ্রান্সিসকো ফেরার আই গার্ডিয়ার মৃত্যুদণ্ড। একজন শিক্ষাগুরু এবং মুক্ত চিন্তাবিদকে অন্যায়ভাবে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত। ইউরোপকে হতবাক করে এবং স্পেনকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে রেখেছিল। মাওরা না সরকারের পতন ঘটানো হয়েছে, কিন্তু মন্ত্রী পরিবর্তনের মাধ্যমে ক্ষতটি আরও গভীর হয়ে গেছে। স্পেন এখন একটি সিজোফ্রেনিক জাতি ছিল। একদিকে আধুনিকতার স্থপতিরা সাগ্রাদা ফ্যামিলিয়া বা কাসা মিলার মতো অসম্ভব বিল্ডিং তৈরি করেছেন সৌন্দর্য এবং ভবিষ্যতের খোঁজে। অন্যদিকে আফ্রিকার পরীক্ষার বাস্তবতা এবং শ্রমিক শ্রেণীর শহরতলির দুর্দশা আমাদের মনে করিয়ে দেয় যে দেশটি একটি অতল গহ্বরের দ্বারপ্রান্তে। আলফোনসো ট্রেসের রাজতন্ত্র, সামরিক বাহিনীর তলোয়ার এবং সামাজিক প্রতিবাদের প্রাচীরের মধ্যে আটকে পড়া তার দীপ্তি হারাতে শুরু করেছে। রাজা যে সব কিছুর মধ্যে সেনাবাহিনীকে ভালোবাসত, সে বুঝতে পারেনি যে পৃথিবী বদলে যাচ্ছে, যে শ্রমিকরা আর দাতব্য নয় বরং ন্যায় বিচার চাইছে। সেই বুদ্ধিজীবীরা আর সংস্কার চাইছেন না, কিন্তু বিবেকের বিপ্লব চাইছেন। মরক্কো তখনও সেখানে ছিল, একটি ক্ষতবিক্ষত ক্ষতের মতো। যে টাকা স্কুল ও হাসপাতালে যাওয়া উচিত ছিল তা গ্রাস করছে। স্পেন বিদেশে একটি আধুনিক সাম্রাজ্য হওয়ার চেষ্টা করছিল, যখন দেশে এটি তার নিজস্ব বৈষম্যের ভারে ভেঙে পড়ছিল। নিখুঁত ঝড় তৈরি হচ্ছিল এবং 1914 সালে ইউরোপে মহাযুদ্ধের প্রাদুর্ভাব এই নতুন স্প্যানিশ জাগরণের ভঙ্গুরতা পরীক্ষা করবে। 1914 সালে পৃথিবীটা হাজার টুকরো হয়ে গেল। মহাযুদ্ধ এমন একটি দ্বন্দ্ব যা আগে কখনো দেখা যায়নি। ইউরোপকে ইস্পাত ও মাটির কসাইখানায় পরিণত করেছে। স্পেন তার নিজের অভ্যন্তরীণ লড়াইয়ে ক্লান্ত এবং এমন একটি সেনাবাহিনীর সাথে যারা এখনও মরক্কোর ক্ষত চাচ্ছিল, এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা তার তাৎক্ষণিক ভাগ্য পরিবর্তন করবে। নিরপেক্ষতা। এটি একটি নিরপেক্ষতা ছিল যা দুর্বলতা থেকে জন্ম নেয়, কিন্তু দ্রুত একটি সুবর্ণ সুযোগে রূপান্তরিত হয়। স্পেন হয়ে উঠেছে রাতারাতি মহান প্যান্ট্রি এবং ইউরোপের একটি বট কারখানা যা কেবল ধ্বংস করতে জানত। আমাদের সীমান্ত উন্মুক্ত করা হয়েছিল যুদ্ধের দেশগুলির জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু রপ্তানির জন্য। ব্রিটিশ জাহাজগুলিকে সরানোর জন্য আস্তুরিয়ার খনি থেকে কয়লা, ফরাসি কামানের জন্য বাস্ক লোহা, পরীক্ষায় মারা যাওয়া ইউনিফর্মের জন্য কাতালান টেক্সটাইল।
এবং আমাদের ক্ষেত থেকে খাদ্য লক্ষ লক্ষ পুরুষদের খাওয়ানোর জন্য যারা আর তাদের জমি চাষ করতে পারে না। স্পেন তখন একটি উন্মত্ত গোল্ড রাশ অনুভব করে। দেশের আধুনিক ইতিহাসে আগের মতো অর্থ প্রবাহিত হয়েছিল। ভাগ্য মাসে তৈরি হয়েছিল। অত্যধিক দামে পণ্য বোঝাই জাহাজে বন্দরগুলি অভিভূত হয়েছিল। মাদ্রিদ এবং বার্সেলোনা গুপ্তচরে পরিপূর্ণ ছিল। দুঃসাহসিক এবং ব্যবসায়ীদের দ্বারা যারা ফরাসি শ্যাম্পেন দিয়ে টোস্ট করেছিল এবং মহাদেশের বাকি অংশে রক্তপাত হয়েছিল। কিন্তু সহজ সম্পদের সেই আলোর আড়ালে একটা ভয়ানক ছায়া লুকিয়ে ছিল যা স্প্যানিশদের দম বন্ধ করে দেবে। পণ্যের ব্যাপক রপ্তানি অভূতপূর্ব অভ্যন্তরীণ ঘাটতি সৃষ্টি করেছে। যখন কারখানা এবং শিপিং কোম্পানির মালিকরা ব্যাংকে সোনার বার জমা করে, স্প্যানিশ বাড়ির জন্য তেল এবং কয়লার দাম সাধারণ নাগরিকের জন্য অপ্রাপ্য মাত্রায় আকাশচুম্বী। এটা ছিল আমাদের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম প্যারাডক্স। স্পেন এতটা ধনী কখনো ছিল না, এবং স্প্যানিশরা কখনো এত ক্ষুধার্ত ছিল না। মুদ্রাস্ফীতি বেতন গ্রাস করেছে, যখন কর্পোরেট মুনাফা হাজার গুণ বেড়েছে। সামাজিক উত্তেজনা, যা ইতিমধ্যেই বেশি ছিল, ফুটন্ত বিন্দুতে পৌঁছেছে। শ্রমিক বুর্জোয়াদের নতুন প্রাসাদের দিকে ক্ষোভের সাথে তাকাল, জেনে যে এই বিলাসিতা তার নিজের সন্তানদের ক্ষুধা দিয়ে তৈরি করা হচ্ছে। এবং সম্পদ এবং দুর্দশার এই বিশৃঙ্খলার মধ্যে স্প্যানিশ রাজনীতি ভেঙে পড়েছিল। 1917 সালে পুনরুদ্ধার ব্যবস্থাটি একটি ত্রিবিধ সংকটের সাথে তার মৃত্যুর আঘাতের শিকার হয়েছিল, যা রাজতন্ত্রকে দড়িতে ফেলেছিল। প্রথম, সামরিক প্রতিরক্ষা বোর্ড, সেনাবাহিনী, যারা আফ্রিকায় লড়াই করছে এবং উপদ্বীপে যারা অবশিষ্ট আছে তাদের মধ্যে বিভক্ত। উন্নতি ও রাজনৈতিক ক্ষমতার দাবিতে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বার্সেলোনায় সংসদ সদস্যদের সমাবেশের পর কাতালান বুর্জোয়া এবং বামপন্থী শক্তির দ্বারা মাদ্রিদের কেন্দ্রীয়তা ভেঙে এবং দেশকে গণতান্ত্রিক করার একটি প্রচেষ্টা। এবং অবশেষে মহান বিপ্লবী সাধারণ ধর্মঘট। স্পেন পুরোপুরি থেমে গেল। ট্রেন ধ্বনি দেওয়া বন্ধ করে দিল, চিমনি ধূমপান বন্ধ করে দিল এবং রাস্তা হয়ে গেল। আবার ইউনিয়ন এবং সেনাবাহিনীর মধ্যে যুদ্ধক্ষেত্র। দমনপীড়ন রক্তাক্ত ছিল, কিন্তু বার্তাটি পরিষ্কার ছিল: শান্তিপূর্ণ স্থানান্তরের পুরানো ব্যবস্থা মৃত। মহান যুদ্ধের উত্তাপে জোর করে জাগ্রত করা একটি সমাজকে শাসন করার জন্য তিনি আর উপযুক্ত ছিলেন না। যেন তা যথেষ্ট ছিল না। যুদ্ধের শেষে স্প্যানিশ ফ্লু এসেছে, একটি নীরব এবং মারাত্মক মহামারী যা স্পেনের কয়েক হাজার মানুষের জীবন দাবি করেছে। এমন একটি জাতিতে আতঙ্কের বীজ বপন করা যা আর এটিকে আর নিতে পারে না। স্পেন প্রথম বিশ্বযুদ্ধ থেকে আত্মপ্রকাশ করেছিল তার পকেট সোনায় ভরা, কিন্তু একটি ভাঙা আত্মা নিয়ে। বিভক্ত এবং একটি অভ্যন্তরীণ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে যা থামাতে কেউ জানত না। বিংশ শতাব্দী আমাদের অগ্রগতির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এটি আমাদের ঘৃণা ও অসাম্যের গোলকধাঁধা দিচ্ছে যেখান থেকে পালানো খুব কঠিন। কিন্তু সবচেয়ে খারাপটা এখনও আসতে বাকি ছিল। যখন স্পেন মহাযুদ্ধের শোনার জন্য তার অভ্যন্তরীণ লড়াই যে হেরে গিয়েছিল। মরক্কোর রাইফের শুষ্ক ও বিশ্বাসঘাতক পর্বতমালা। আধুনিক স্প্যানিশ সামরিক ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি উদ্ঘাটিত হয়েছিল 1921 সালের গ্রীষ্মে। জেনারেল সিলভেস্ট্রে, রাজা আলফোনসো ট্রেসের ঘনিষ্ঠ একজন আবেগপ্রবণ ব্যক্তি, আবদ এলক্রিমের নেতৃত্বে রিফিয়ান উপজাতিদের হৃদয়ের দিকে একটি বেপরোয়া আক্রমণ শুরু করেছিলেন। এটা ছিল অন্ধ অহংকারের কাজ।
কোনো নিরাপদ সরবরাহ লাইন ছাড়া পানি নেই এবং আতঙ্কিত রিক্রুটদের একটি বাহিনী স্প্যানিশ সৈন্যরা একটি মারাত্মক মাউসট্র্যাপে প্রবেশ করেছে। এরপর যা ছিল বার্ষিক দুর্যোগ কি এটা কোনো যুদ্ধ ছিল না। এটা ছিল গণহত্যা। হাজার হাজার স্প্যানিশ সৈন্য তাদের অফিসারদের দ্বারা বিশৃঙ্খল ফ্লাইটে পরিত্যক্ত গর্জে গণহত্যা করা হয়েছিল। প্রায় 10,000 মানুষের যন্ত্রণার আর্তনাদ জাতির বিবেকে গেঁথে গিয়েছিল। ক্রোধ আর যন্ত্রণায় কেঁপে ওঠে পুরো স্পেন। রাখাল উপজাতিদের দ্বারা একটি আধুনিক সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করা কিভাবে সম্ভব হয়েছিল। পরবর্তী তদন্ত। বিখ্যাত পিকাসো ফাইল দুর্নীতির নেটওয়ার্ক উন্মোচন করতে শুরু করে। কাপুরুষতা এবং অযোগ্যতা যা মাদ্রিদের সর্বোচ্চ দফতরে পৌঁছেছিল। রাজা নিজেই সিলভেস্টারের বেপরোয়াতাকে উৎসাহিত করেছিলেন বলে জানা গেছে। রাজতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল 1923 সালের সেপ্টেম্বরে। পার্লামেন্টে সত্য প্রকাশ না পেতে জেনারেল মিগুয়েল প্রিমো ডি রিভেরা রাজার অনুমোদন নিয়ে একটি অভ্যুত্থান ঘটান। সংবিধান স্থগিত করা হয়েছিল, দলগুলিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং স্পেন 7 বছরের একনায়কত্বে প্রবেশ করেছিল। এটি একটি কবরস্থান শান্তি এবং মহান পাবলিক কাজের সময় ছিল। রাস্তা তৈরি করা হয়েছিল, টেলিফোনিকা প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1929 সালে সেভিল ও বার্সেলোনার মহান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। স্পেন বিশ্বের কাছে আধুনিক দেখতে চেয়েছিল, কিন্তু নতুন বাঁধের কংক্রিটের নিচে এবং রাস্তার ডামারের নিচে সামাজিক অসন্তোষ ফুটতে থাকে। স্বৈরতন্ত্র সমস্যার সমাধান করেনি, এটি তাদের মুখ থুবড়ে পড়েছে। যখন 1929 সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট স্পেনের সীমানা আঘাত করেছিল, সিস্টেমটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। প্রিমো দে রিভেরা পদত্যাগ করেন এবং নির্বাসনে চলে যান। রাজাকে এমন লোকদের সামনে একা রেখে যান যারা আর মুকুট চায় না। কিন্তু কলস 1931 সালের এপ্রিলে পৌরসভা নির্বাচন রাজতন্ত্রের বিরুদ্ধে গণভোটে পরিণত হয়। বড় শহরে প্রজাতন্ত্র স্কোয়ারে বজ্রপাত। আলফোনসো ট্রেস সচেতন যে তার আর বেয়ানেটের সমর্থন বা মানুষের ভালোবাসা ছিল না, স্পেন ছেড়ে নির্বাসনে যাওয়ার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় প্রজাতন্ত্রের জন্ম হয়েছিল আশার গান এবং তেরঙা পতাকার মধ্যে। মনে হচ্ছিল স্পেন অবশেষে গণতান্ত্রিক আধুনিকতায় প্রবেশ করতে চলেছে, কিন্তু রাস্তাটি খনি দিয়ে পূর্ণ। বিংশ শতাব্দী আমাদের বিরতি দিতে যাচ্ছিল না। আফ্রিকার বশবাদ এবং রক্তপাতের কারণে কয়েক দশক ধরে তৈরি হওয়া উত্তেজনা আমাদের অস্তিত্বের সবচেয়ে বেদনাদায়ক সংঘাতে বিস্ফোরিত হতে চলেছে। স্পেন রিবুট করছিল, হ্যাঁ, কিন্তু দেশটির অপারেটিং সিস্টেম এমন এক ঘৃণা দ্বারা সংক্রমিত হয়েছিল যা শীঘ্রই আমাদের অতল গহ্বরে নিয়ে যাবে। সেই 14 এপ্রিল 1931 স্পেন জেগে উঠল একটি সূর্যের সাথে, যা অন্যরকম মনে হয়েছিল। মাদ্রিদের স্কোয়ারে, বার্সেলোনা এবং সেভিলের হাজার হাজার মানুষ একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদছিল যখন তেরঙা পতাকা বাতাসে উড়ছিল। মনে হচ্ছিল অবশেষে মাটির দৈত্য তার শতাব্দীর শৃঙ্খল ভেঙে ফেলতে পেরেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের জন্ম শুধু সরকার পরিবর্তনের জন্য হয়নি, এটি এমন একটি জাতির জন্য আলোর প্রতিশ্রুতি হিসাবে জন্মগ্রহণ করেছিল যা দীর্ঘকাল ধরে অন্ধকারে ছিল। নতুন শাসন এমন উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এসেছে যা আগে কখনো দেখা যায়নি। বিবেকের বিপ্লবের কথা ছিল। নিরক্ষরতার বিরুদ্ধে লড়াই করার জন্য হাজার হাজার স্কুলের পরিকল্পনা করা হয়েছিল যা মানুষকে শৃঙ্খলিত করেছিল।
দক্ষিণের বিশাল এস্টেটগুলিতে ক্ষুধায় মারা যাওয়া কৃষকদের জমি দেওয়ার জন্য একটি কৃষি সংস্কারের সূচনা করা হয়েছিল এবং আলাদা করার চেষ্টা করা হয়েছিল একবার এবং সবের জন্য রাজ্যের বিষয়গুলি থেকে চার্চের হাত। স্পেন ইউরোপের সবচেয়ে উন্নত জাতি হতে চেয়েছিল, স্বাধীন ও শিক্ষিত নাগরিকদের গণতন্ত্র। কিন্তু আশার সেই পৃষ্ঠের নিচে স্পেনের পুরানো রাক্ষসরা নতুন ক্রোধের সাথে জাগ্রত হতে শুরু করে। প্রজাতন্ত্রের আধুনিকতা ছিল অভিজাতদের অপমান, যারা কয়েক শতাব্দী ধরে দেশে আধিপত্য বিস্তার করেছিল। আভিজাত্য, ধর্মীয় শ্রেণীবিন্যাস এবং সেনাবাহিনীর হাইকমান্ড সংস্কারকে তাদের অস্তিত্বের উপর সরাসরি আক্রমণ হিসেবে দেখেছে। এদিকে কলকারখানায় ও খেতে উচ্ছেদকৃতদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। অনেক শ্রমিক ও কৃষকের জন্য প্রজাতন্ত্রের আইন খুব ধীর ছিল। তারা এখন বিচার চেয়েছিল এবং তারা নিজের হাতেই চেয়েছিল। দেশ দুটি ভাগে বিভক্ত হতে শুরু করেছে, যারা আর একে অপরের সাথে কথা বলতে জানে না। তারা কেবল একে অপরকে চিৎকার করতে জানে। প্রজাতন্ত্রের বছরগুলো ছিল অস্থিতিশীলতা ও সহিংসতার ক্যারোসেল। 1934 সালে আস্তুরিয়ান বিপ্লব খনির অববাহিকাগুলিকে রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল। যা ঘটতে চলেছে তার একটি ভূমিকা। দমনপীড়ন ছিল নৃশংস এবং প্রত্যেক স্প্যানিশ বাড়িতে ঘৃণা নিশ্চিতভাবে বসতি স্থাপন করেছিল। এটা আর রাজনীতির কথা ছিল না, এটা ছিল আদর্শিক টিকে থাকার কথা। প্রতিবেশী সন্দেহের দৃষ্টিতে প্রতিবেশীর দিকে তাকাতে শুরু করে এবং শব্দগুলি রাস্তায় বন্দুকের ঝলকানি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। 1936 সালে পপুলার ফ্রন্ট নির্বাচনের পর স্পেনের বাতাস শ্বাসরুদ্ধকর হয়ে পড়ে। ব্যারাকে সামরিক ষড়যন্ত্র চলছিল। যখন জনসাধারণের বিশৃঙ্খলা ও রাজনৈতিক হত্যাকাণ্ড নিত্যদিনের নিয়মে পরিণত হয়েছিল। স্প্যানিশ গণতন্ত্র 1931-এর সেই সুন্দর স্বপ্ন এমন এক পৃথিবীর চোখের সামনে ভেঙে পড়ছিল যা ভয় ও মুগ্ধতায় দেখছিল। 17 জুলাই 1936 মরক্কোর সংরক্ষিত অঞ্চলে প্রাদুর্ভাব চূড়ান্ত সংকেত দেয়া, যা অনেকেই ভেবেছিলেন একটি দ্রুত অভ্যুত্থান হবে। আমাদের ইতিহাসের গভীরতম ট্র্যাজেডিতে পরিণত হয়েছে একটি ভ্রাতৃঘাতী গৃহযুদ্ধ। ভাই ভাইয়ের বিরুদ্ধে, বাবা মা সন্তানের বিরুদ্ধে। স্পেন ফ্যাসিবাদী এবং কমিউনিস্ট শক্তিগুলির জন্য পরীক্ষাগারে পরিণত হয়েছিল, যা শীঘ্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বকে ধ্বংস করবে। বিংশ শতাব্দীর পুনঃসূচনা, যা শুরু হয়েছিল ব্লাস্ট ফার্নেস এবং বৈদ্যুতিক আলোর আশায়, এখন শেষ হয়েছে মাদ্রিদে বোমা হামলার শব্দ এবং গণকবরের নীরবতার মধ্য দিয়ে। সেই দৈত্য যিনি 98-এর বিপর্যয়ের পরে উঠতে চেয়েছিলেন, তার নিজের ঘৃণাতে হোঁচট খেয়েছিল। প্রযুক্তি এবং অগ্রগতির শতাব্দী আমাদের দিয়েছে অবশেষে ভয়ঙ্কর দক্ষতার সাথে নিজেদের ধ্বংস করার ক্ষমতা। স্পেন তার দীর্ঘতম সুড়ঙ্গে প্রবেশ করছিল। আগুন এবং অন্ধকারের একটি টানেল, যা 3 বছরের যুদ্ধ এবং 40 বছরের একনায়কত্ব স্থায়ী হবে। আমি মেন্টর নরিগেয়া, এবং এটি ছিল একটি স্বপ্নের ইতিহাস যা রক্তে শেষ হয়েছিল। বিংশ শতাব্দী সবে শুরু হয়েছে এবং স্বাধীনতার মূল্য পরিণত হয়েছে অসহনীয়ভাবে বেশি।